আমাদের ডিজিটাল পাঠশালা পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের তোমাদের যে পঞ্চম অধ্যায়টি রয়েছে রান্নাঘরের ল্যাবরেটরি, এটির যে পঞ্চম ও ষষ্ঠ সেশন সেটি নিয়ে আজকে আলোচনা করব। চলো তাহলে আজকে সেশনটি শুরু করি। আগের দিন পিকনিকে নিশ্চয়ই অনেক মজা করেছো সবাই। নিজেরা রান্না বান্না করে খাওয়ার মজাই আলাদা, তাই না? তবে গরম গরম না খেলে অনেক খাবারেরই আসল স্বাদটা ঠিক পাওয়া যায় না। তোমরা কখনো ভেবে দেখেছো খাবার রেখে দিলে ঠান্ডা হয়ে যায় কেন? অথবা বরফ দেওয়া শরবত রেখে দিলে বরফ গলে যায় কেন? বন্ধুরা, আলাপ করে দেখো এই বিষয়ে কার কি মত। একটা ছোট্ট পরীক্ষা করে দেখা যাক। এই পরীক্ষার জন্য খুব বেশি কিছু লাগবে না। এক গ্লাস পানি বা শরবত, 2 টুকরা বরফ আর একটা থার্মোমিটার। প্রথমে থার্মোমিটার দিয়ে গ্লাসের পানি বা শরবতের তাপমাত্রা নাও। তোমাদের বইয়ে পরিমাপের অংশে তাপমাত্রা পরিমাপের যেই অংশ আছে সেটার সাহায্য নিতে পারো। এবার বরফের টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে পর্যবেক্ষণ করো। অল্প সময়ের মাঝেই বরফগুলো গলতে শুরু করবে। বরফগুলো গলে পানিতে প্রায় মিশে যাবার ঠিক আগে আরেকবার গ্লাসের তাপমাত্রা রেকর্ড করো। এবার গ্লাসটি আধা ঘন্টা রেখে দাও। আধা ঘন্টা হয়ে গেলে আরেকবার গ্লাসের তাপমাত্রার রেকর্ড নিও। তাপমাত্রার রেকর্ড রাখার জন্য নিচের ছকের মতো একটা ছক তৈরি করতে পারো। তাহলে চলো আমরা এই ছকটি পূরণ করে দেখি। তাহলে তাপমাত্রা রেকর্ডের সময় অর্থাৎ বরফ দেওয়ার আগে তাপমাত্রা ছিল আমাদের 24 ডিগ্রি সেলসিয়াস। এরপর বরফ গলে পানিতে মিশে যাওয়ার আগ মুহূর্তে আমাদের তাপমাত্রা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস। আর আধা ঘন্টা পর গ্লাসটি রেখে দেওয়ার পর তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। এরপর গ্লাসটা রাখা থাকুক আপাতত। পিকনিকের গল্পে ফেরত আসি বরং। আচ্ছা, পিকনিকের খাওয়া দাওয়ার পর নোংরা বাসনপাতি নিশ্চয়ই তোমরা সব পরিষ্কার করে রেখেছো। সেদিনের খাবার আজ পর্যন্ত ফ্রিজের বাইরে রেখে দিলে তোমরা কি খেতে পারতে? নিশ্চয়ই খাবার নষ্ট হয়ে পচে দুর্গন্ধ বের হতো। ডাস্টবিনের পাশ দিয়ে যাবার সময় এজন্যই আমাদের নাকে রুমাল চেপে ধরতে হয়। আচ্ছা, পচা খাবার বা অন্যান্য আবর্জনার দুর্গন্ধ আমাদের নাক পর্যন্ত কিভাবে পৌঁছায় বলতে পারো? এই বিষয়ে তোমার ধারণা নিয়ে পাশের বন্ধুর সাথে আলাপ করে দেখো তো। নিচের প্রশ্নগুলো মাথায় রাখতে পারো। আমরা কিভাবে গন্ধ পাই? গন্ধ ব্যাপারটা কি? দূর থেকে কিভাবে গন্ধ আমাদের নাক পর্যন্ত আসে? চলো তাহলে এই দুটি প্রশ্নের উত্তর দেখি। আমরা কিভাবে গন্ধ পাই? নাকের ভিতরে আছে এক ধরনের তরুণাস্থি বা নরম হাড়। এটা দেয়ালের মতো নাকের 2 ছিদ্রের মাঝে অবস্থান করে। আর নাকের ছিদ্রের 2 অংশকে বলা হয় নাসারন্ধ্র। এর প্রান্তের দিকে শৈল্মিক ঝিল্লি বলে একটি পাতলা পর্দা থাকে। এই নাসারন্ধ্রের প্রান্তে 2টি ঘ্রাণ সংক্রান্ত স্নায়ু অবস্থান করে। তাতে আবার থাকে কোষ। সেই কোষের মাধ্যমেই আমরা গন্ধ পাই। আমরা যখন কোনো কিছুর গন্ধ শুকি তখন উক্ত বস্তু থেকে আসা পদার্থ কণা নাসারন্ধ্র পথে উক্ত সংবেদনশীল জায়গায় গিয়ে পৌঁছে তখন সেখানকার স্নায়ুতে এক প্রকার বৈদ্যুতিক ধাক্কা সৃষ্টি করে। যখন ওই বৈদ্যুতিক ধাক্কার সংবাদ মস্তিষ্কের ঘ্রাণ কেন্দ্রে পৌঁছায় তখনই আমরা গন্ধ বুঝতে পারি। এবার দূর থেকে কিভাবে গন্ধ আমাদের নাক পর্যন্ত আসে? গন্ধ ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটি ব্যাপনের উপর নির্ভর করে। উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন, তরল বা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমভাবে ছড়িয়ে পড়া বা পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। তাই দূরে যদি কোথাও সুগন্ধযুক্ত বস্তু রাখা হয় তাহলে কিছুক্ষণ পরে দেখা যায় যে সর্বত্র সুগন্ধ পাওয়া যাচ্ছে। তবে ছড়িয়ে যাওয়ার ফলে সুগন্ধের তীব্রতা কিছুটা কমে যায়। আর এভাবেই গন্ধযুক্ত পদার্থের অণু বাতাস বা তরল মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দূর থেকে যে কোনো গন্ধ আমাদের নাক পর্যন্ত এসে পৌঁছায়। এরপর আলোচনার পর তোমাদের বই থেকে পদার্থের বৈশিষ্ট্য, বিশেষত গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্যের অংশটুকু পড়ে দেখো কি বলা হয়েছে। এরপর নিজেদের ধারণা আবার ঝালাই করে দেখো তোমাদের মতের পরিবর্তন হয়েছে কিনা। ক্লাসের বাকিদের সাথেও আলোচনা করে দেখো।
একবার ভেবে দেখো, কোনো আবর্জনার গন্ধ পাচ্ছ মানেই সেই আবর্জনার কিছু কণা আসলে সত্যি সত্যি তোমার নাকের মধ্যে ঢুকে যাচ্ছে। কি ভয়ানক ব্যাপার বলো তো। নোংরা আবর্জনা কেন নির্দিষ্ট জায়গায় ফেলা উচিত আর ময়লার ডাস্টবিন কেন ঢেকে রাখা উচিত সে বিষয়ে আশা করি কারো কোনো সন্দেহ নেই। মাত্রই আমরা যে খাবার পচে যাবার কথা আলাপ করলাম, খাবারের এই পরিবর্তন কি ভৌত নাকি রাসায়নিক পরিবর্তন? তুমি একটু ভেবে দেখো তো, ক্লাসের বাকিরা কি মনে করছে আলোচনা করে দেখো। সেশনের শুরুতে যে গ্লাসে পরীক্ষা করতে রেখে দিয়েছিলে ভুলে যাওনি তো? আধা ঘন্টা হয়ে গিয়েছে নিশ্চয়ই। এখন আরেকবার গ্লাসের তাপমাত্রা নিয়ে আগের ছকের নিচে আরেকটা সারিতে তাপমাত্রা লিখো। এবার ছকটা ভালো করে দেখো, তোমার দল যেই রেকর্ড নিয়েছে তা অন্যান্য দলের সাথে মিলিয়ে দেখো তো অন্য দলগুলোর সাথে তোমাদের পাওয়া ফলাফলের পার্থক্য আছে থাকলে কতটা। ফলাফলের পার্থক্য বেশি হয়ে থাকলে তোমাদের প্রক্রিয়া ও তাপমাত্রার রেকর্ড কখন করেছো তা তুলনা করে দেখো। প্রক্রিয়ার পার্থক্য আছে কি? যদি থেকে থাকে তাহলে মিলিয়ে দেখে সিদ্ধান্ত নাও কোন প্রক্রিয়া বেশি যৌক্তিক। প্রয়োজনে প্রক্রিয়ায় পরিবর্তন করে আরেকবার তাপমাত্রা নিয়ে দেখতে পারো। গ্লাসের তাপমাত্রা কি এখনও পরিবর্তিত হচ্ছে নাকি একই রকম আছে? কেন তোমাদের ছকে গ্লাসের পানির তাপমাত্রার যে ওঠানামার রেকর্ড পেয়েছো তার পেছনে কারণ কি? রান্না করা খাবার ঠান্ডা হয়ে যাবার সাথে এই ঘটনার কোনো সম্পর্ক কি দেখতে পাচ্ছ? পুরো ব্যাপারটা নিয়ে আর নিজের দলে আলোচনা করো এবং সিদ্ধান্ত নাও। অন্যান্য দলের সাথে আলোচনা করে দেখো বাকিদের মত কি। এই যে গ্লাসে বরফ গলে পানি হতে দেখলে এটা কোন ধরনের পরিবর্তন, ভৌত নাকি রাসায়নিক? আমাদের চারপাশে ঘটতে থাকা বিভিন্ন বস্তুর যেসব পরিবর্তন আমরা দেখি তারতম্যে কোনটা ভৌত পরিবর্তন আর কোনটা রাসায়নিক পরিবর্তন তোমরা কি এখন বলতে পারবে? যেমন ধরো, কাঁচকলা আমরা সবজি হিসেবে খাই, পাকার পরে সেটাই আবার মজার একটা ফল, তার স্বাদ রং গন্ধ সবই তখন পাল্টে যায়। এটা কোন ধরনের পরিবর্তন? কিংবা লোহার জিনিস অনেক দিন খোলা রাখলে যে মরচে ধরে যায় সেটাই বা কোন ধরনের পরিবর্তন? দলে আলোচনা করে এরকম কতগুলো ভৌত রাসায়নিক পরিবর্তন তোমরা লিপিবদ্ধ করো। তাহলে আমরা এখন এই ছকটাতে লিখবো আমাদের ভৌত আর রাসায়নিক পরিবর্তনগুলো। তাহলে এর আগে আমরা এই প্রশ্নটা দেখে নেই যে তোমাদের ছকে গ্লাসের পানির তাপমাত্রা যে ওঠানামার রেকর্ড পেয়েছো তার পেছনের কারণ কি? সব পদার্থের একটা নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে। তাপমাত্রার রেকর্ডের তথ্য থেকে বোঝা যায় যে পানির তাপমাত্রা বরফ দেওয়ার আগে 24 ডিগ্রি সেলসিয়াস ছিল। এরপরে বরফ গলে পানিতে মিশে যাবার আগ মুহূর্তে তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস হয়েছিল, কারণ বরফ গলার জন্য প্রয়োজনীয় তাপ পরিবেশ থেকে নেওয়া হয়, যার ফলে পরিবেশের তাপমাত্রা এবং গ্লাসের পানির তাপমাত্রা উভয়ই কমে যায়। এরপরে আধা ঘন্টা গ্লাসটি রেখে দেওয়ার পর তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। গ্লাসের পানি যখন পরিবেশের তুলনায় ঠান্ডা থাকে তখন তাপ পরিবেশ থেকে পানিতে প্রবাহিত হয়। এই প্রক্রিয়াটি তাপ পরিবহন নামে পরিচিত। তাই 30 মিনিটের মধ্যে গ্লাসের পানি পরিবেশের তাপমাত্রার কাছাকাছি পৌঁছে যায়। এরপর আমরা এখন এই পরিবর্তন দেখব। এর আগে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার চ্যানেলের নাম হলো আমাদের ডিজিটাল পাঠশালা, আর এখানে প্লে লিস্টে গেলেই তোমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই নামে প্লে লিস্টটি পেয়ে যাবে। আর এখানে সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে আপলোড করা আছে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটি ক্লিক করে রাখবে। তাহলে ভৌত পরিবর্তন হচ্ছে কাগজ কাটা, বরফ গলে পানি হওয়া, এরপর পানি ফুটে বাষ্প হওয়া, এরপর তরল মোম ঠান্ডা হয়ে জমাট বাঁধা, আবার বরফ গলে তরলে পরিণত হওয়া, তরল পানি হওয়া, এরপর চিনি পানিতে মেশানো। আর রাসায়নিক পরিবর্তন হচ্ছে খাবার রান্না করা, যেমন ভাত রান্না, ডিম সেদ্ধ করা, মাংস রান্না, এরপর কাগজ পোড়ানো, লোহায় মরিচা ধরা, খাবারের রান্না করার সময় রং ও গন্ধের পরিবর্তন, পরিপাকের মাধ্যমে খাবার ভেঙে পুষ্টি উপাদানে পরিণত হওয়া, কাঠ জ্বালানো। এবার পিকনিক তো হলো,
দেখলে সবাই মিলে রান্নাবান্না করা কত মজার কাজ। সবাই মিলে করলে কারোরই খুব বেশি কষ্ট হয় না, অথচ পুরো পিকনিকের দায়িত্ব তোমার একার উপর পড়লে কি দশা হতো একবার ভেবে দেখো তো। নিশ্চয়ই তোমাদের অনেকেই বাসাতেও বাবা মাকে রান্নাঘরের কাজে সাহায্য করো। রান্নাবান্নার মতো একটা জরুরি বিষয়ে তারা তো বাকিদের থেকে অনেক এগিয়ে। আর যাদের আগে রান্নাঘরের অভিজ্ঞতা কম তাদেরকেও নিশ্চয়ই আজকের পর আর সে কথা বলে দিতে হবে না। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে, বাম দিকে দেখো আমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে, একটু ভেবে আমরা এই প্রশ্নগুলোর উত্তর এই ডান কলমে বসাবো। চলো তাহলে এটি সমাধান করি। তাহলে আমাদের প্রথম প্রশ্নটি হলো, আশেপাশে কোন কোন পরিবর্তন তোমার এখন চোখে পড়ছে যা আগে কখনো খেয়াল করনি? তাহলে আমার চোখে যে ভৌত পরিবর্তনগুলো পড়ছে সেগুলো হলো কাগজ টুকরো করা, এরপর বরফ গলে যাওয়া। আর রাসায়নিক পরিবর্তনগুলো হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আর কাগজ পোড়ানো। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি হলো, তোমার বাসার রান্নাঘরে বিভিন্ন বস্তুর আর কি কি ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটছে তা এখন খুঁজে বের করো তো। তাহলে ভৌত পরিবর্তনগুলো হলো খাবারের আকার পরিবর্তন, যেমন শাকসবজি কাটা, মাছ মাংস কাটা, বিভিন্ন উপাদান একসাথে মিশিয়ে নতুন খাবার তৈরি করা, রান্না করার মাধ্যমে খাবারের তাপমাত্রা বৃদ্ধি করা। আর রাসায়নিক পরিবর্তনগুলো হলো রান্না করার মাধ্যমে খাবারের রাসায়নিক গঠন পরিবর্তন, রান্নার ফলে খাবারের রং পরিবর্তন, ফল পচে যাওয়া এবং গ্যাসের চুলা জ্বালানো। এরপর আমাদের বাড়ির কাছে দেওয়া আছে, পিকনিকের রান্নাবান্না করতে গিয়ে রান্নাঘরের অনেক তৈজসপত্রের সাথে তো পরিচয় হলো। আজ বাড়ি ফিরে তোমাদের বাসায় রান্নার কাজে ব্যবহৃত হয় এমন সব পাত্র, হাঁড়ি পাতিল, চামচ ইত্যাদির একটি তালিকা ডান পাশের ফাঁকা জায়গায় করে ফেলো। তাহলে তোমরা এই ফাঁকা জায়গাটাতে তোমাদের বাসায় যেই তৈজসপত্রগুলো রয়েছে সেগুলোর নামগুলো লিখবে। একটু পরে আমি সেই নামগুলো দেখাচ্ছি একটা ছক এঁকে। এই উপকরণগুলোর মধ্যে কোনটা কিসের তৈরি তা কি তোমরা জানো? না জেনে থাকলে বাসায় বাবা মার কাছ থেকে জেনে নিতে পারো। একই সঙ্গে এসব জিনিসপত্রের আকার আকৃতি সহ অন্যান্য বৈশিষ্ট্য একটু ভালোভাবে লক্ষ্য করো। দেখো তো কোনগুলোকে আলোতে রাখলে চকচক করে, আবার কোনগুলোকে অন্য কিছু দিয়ে আঘাত করলে ঝনঝন শব্দ করে, আবার কোনগুলো হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকে। এসব তথ্য নিয়ে পাশের তালিকার সবগুলো উপকরণের বৈশিষ্ট্যগুলো নিচের ছকে লিপিবদ্ধ করো। তাহলে আমরা এখন এই ছকটি পূরণ করব। আমাদের ছকটি চলো তাহলে দেখে নেই। তাহলে আমাদের কি কি লিখতে হবে? তৈজসপত্রের নাম লিখতে হবে, এরপর এটি কি দিয়ে তৈরি, এরপর এটি আলোতে চকচক করে বা এটিকে আঘাত করলে ঝনঝন করে বা পড়ে গেলে ফেটে বা ভেঙে যাওয়ার ভয় থাকে কি, এগুলো আমরা লিখব। তাহলে আমাদের প্রথম যে তৈজসপত্রটির নামটি লিখেছি সেটি হলো মশলা রাখার যে কাচের পাত্র। তাহলে এটি হচ্ছে আমাদের কাচ দিয়ে তৈরি, আর এটি আলোতে চকচক করে, আবার এটি আঘাত করলে কোনো শব্দ করে না বা ঝনঝন শব্দ করে না, আর এটি পড়ে গেলে বা ভেঙে গেলে অবশ্যই কি ভেঙে যাবে। এরপর সিলভারের হাঁড়ি, এটি হচ্ছে সিলভার দিয়ে তৈরি, আর এটি আলোতে চকচক করে, আর এটি আঘাত করলে ঝনঝন শব্দও করে, আর এটি পড়ে গেলে ভেঙে বা ফেটে যাওয়ার ভয় নেই। এরপর হচ্ছে বটি, এটি হচ্ছে আমাদের লোহা দিয়ে তৈরি, আর এটি আঘাত করলে চকচক করে, আর এটি আলোতে চকচক করে, আর এটি আঘাত করলেও ঝনঝন শব্দ করে, আর এটি পড়ে বা ভেঙে গেলে কি ফেটে যাওয়ার কোনো ভয় নেই। এরপর হাঁড়ি পাতিল, এটি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, এটি আলোতে চকচক করে, আঘাত করলে ঝনঝন শব্দ করে, আর এটি পড়ে গেলে কি ভেঙে যাওয়ার ভয় নেই। আর হচ্ছে গ্লাস ও প্লেট সেট, এটি কাঁচ দিয়ে তৈরি, এটি আলোতে চকচক করে, আঘাত করলে কোনো শব্দ করে না, আর এটি পড়ে গেলে অবশ্যই ভেঙে যাবে। এরপর সবজি রাখার ঝুড়ি, এটি প্লাস্টিক দিয়ে তৈরি, এটি আলোতে চকচক করে, এটি আঘাত করলে এটি আলোতে চকচক করে না, আর আঘাত করলেও ঝনঝন শব্দ করে না, আর পড়ে গেলেও ভেঙে যাওয়ার ভয় থাকে না। এরপর মাটির হাঁড়ি, এটি মাটি দিয়ে তৈরি, এটি আমাদের আলোতে চকচক করে না, আঘাত করলেও ঝনঝন শব্দ করে না, আর পড়ে গেলে ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। হ্যাঁ, অবশ্যই ভয় আছে, এটি পড়ে গেলে কি ভেঙে যাবে। আর হচ্ছে প্রেসার কুকার, স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি, এটি হচ্ছে আলোতে চকচক করে, আঘাত করলে ঝনঝন শব্দ করে, পড়ে গিয়ে ভেঙে যাওয়ার ভয় থাকে না, এটি ভয় নেই ভেঙে যাওয়ার। এরপর হচ্ছে ফ্রাই প্যান, এটি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, আলোতে চকচক করে, আঘাত করলে ঝনঝন শব্দ করে, আর হচ্ছে না, এটি ভেঙে যাওয়ার ভয় নেই। এরপর হচ্ছে শিলনোড়া, পাথরখণ্ড দিয়ে তৈরি, এটি আলোতে চকচক করে না, আঘাত করলে ঝনঝন শব্দ করে না, আর ভেঙে যাওয়ার ভয় আছে না, এটি ভেঙে যাওয়ার ভয় নেই।
এরপর হচ্ছে আমাদের ডিনার সেট, এটি মেলামাইন দিয়ে তৈরি, আর হচ্ছে এটি আলোতে চকচক করে না, ঝনঝন শব্দও করে না, আর হচ্ছে এটি ভেঙে যাওয়ার ভয় আছে। হ্যাঁ, কাঁসার বাটি, এটি তামা ও টিনের সংকর দিয়ে তৈরি, এটি আলোতে চকচক করে, তারপর হচ্ছে আঘাত করলে ঝনঝন শব্দ করে না, আর ভেঙে যাওয়ার এটির কোনো ভয় নেই। এরপর কড়াই, এটি লোহা দিয়ে তৈরি, আর এটি শব্দ করে, চকচক করে, ঝনঝন শব্দও করে, আর এটি ভেঙে যাওয়ার ভয় নেই। এরপর চামচ, স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি, আর এটি চকচক করে, আলোতেও ঝনঝন শব্দ করে, আঘাত করলে শব্দ করে, আর এটি ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। এরপর হচ্ছে গ্যাসের চুলা, এটি স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি, এটি আলোতে চকচক করে, আবার আঘাত করলেও ঝনঝন শব্দ করে, আর এটি ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। ওকে শিক্ষার্থীরা, আজকের সেশনটি অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে, আজকে আমি এখানেই শেষ করছি। আর তোমাদের কাজ থাকবে একইভাবে ভেবে দেখো তো তোমাদের বাসা বাড়িতে বৈদ্যুতিক যন্ত্রের সংযোগ তারগুলোতে যেসব উপাদান ব্যবহার করা হয় সেগুলোর বাহ্যিক বৈশিষ্ট্য কেমন, সেগুলোকে চকচক করে তোমার পর্যবেক্ষণ গুছিয়ে লিখে পরবর্তী সেশনে অংশ নাও। আমি তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে সপ্তম সেশনটি নিয়ে আলোচনা করব।